আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিসিএম একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত তাদেরকে উদ্দেশ্য করে যারা এইচএসসিতে বুঝে না বুঝে মানে আবেগের উপরে ভিত্তি করে তোমরা ফিজিক্স মানে সায়েন্স নিয়ে নিছো। তো আবেগে আপ্লুত হওয়া স্টুডেন্টের জন্য আজকে হচ্ছে আমরা পড়তে চলেছি আবেগ অর্থাৎ আপেক্ষিক বেগ। তো এই আবেগটা কি, আপেক্ষিক বেগটা কি? তো আপেক্ষিক বেগটা হলো যখন কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর, এখন আমরা যদি স্থির থাকি, স্থির থেকে আমরা আমাদের সামনে যদি কোনো একটা গাড়ি চলে যায়, তখন আমরা ওই গাড়িটার যে বেগটা দেখতে পাবো তখন সেটা তার কি প্রকৃত বেগ। অর্থাৎ আমরা যখন স্থির, আমরা নির্দেশতন্ত্র মানে কাঠামো, তো আমরা যখন একটা স্থির কাঠামোতে বসে থাকবো, স্থির কাঠামোতে বসে থাকার সময় যখন কোনো একটা গাড়ি চলে যাবে তখন তার বলবো সেটা কি প্রকৃত বেগ নিয়ে গেল। কিন্তু আমি একটা গাড়িতে আসি, তুমি একটা গাড়িতে আসো, আমি একটা গাড়িতে আসি, তুমি একটা গাড়িতে আসো। এখন আমরা একে অপরকে যে বেগে গতিশীল দেখব, এটা আমাদের পরস্পরের মানে একজনের সাপেক্ষে আরেকজনের কি আপেক্ষিক বেগ। তো এই আপেক্ষিক বেগ এই জিনিসটা আমি সংজ্ঞাটা লিখে রাখছি, কি দেখো, যে ভূপৃষ্ঠে ঠিক আছে, ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত, ঠিক আছে, এখানে একটা কথা লিখছি কি আপাত বেগকে কি বলবে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ বলবো। এখন এই আপাত বেগটা কী জিনিস? তো আপাত বেগটা মনে করো একটা জিনিসকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। যেমন মনে করো তুমি আমার স্টুডেন্ট, তুমি আমাকে মনে করতেছো যে কি, আরে আল্লাহ স্যার কত কিছু জানে, ভাইয়াকে এত কিছু কিভাবে জানে, ভাইয়ার মাথার মধ্যে সব বই আছে, ঠিক আছে, কিন্তু আমার স্যার কিন্তু আমাকে ভাবতেছে কি আরে ওর মতো কোনো গাধাই নেই, ঠিক আছে। আমাদের স্যার কিন্তু এভাবেই বলে, তোমাদের কাছে কে স্টুডেন্ট পড়ায়, ঠিক আছে, যেই গার্ডিয়ান তোমাদের কাছে একটা ছেলে তুলে দিল সে তো নিজের ছেলের ভবিষ্যৎ নিজে নষ্ট করলো, ঠিক আছে, আমাদের এমনই গাধা ভাবে। তো আমাদেরকে স্যার এক চোখে দেখে, তোমরা এক চোখে দেখো, ঠিক আছে, কিন্তু আমাদের একটা প্রকৃতও কিন্তু কি আছে, আমাদের একটা প্রকৃত বৈশিষ্ট্য আছে, যেটা আমরা কি রেজাল্ট থেকে কিন্তু বুঝতে পারি যে না আমি আসলে প্রকৃতভাবে আমার আউটপুট যেভাবে আসে সেটাই বলতে পারবো যে না অমুক খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু স্যারের কথারও কিছু যায় আসলো না, তোমার স্যার আমাকে একদম যে নিচে নামাই দিল তাতেও কিছু যায় আসলো না, এবং তুমি যে একদম আমাকে উপরে উঠাই দিলা তাতেও কিছু যায় আসে না, ঠিক আছে। তো এখন তাহলে প্রকৃত বেগটা আমরা কীভাবে নির্ণয় করবো? প্রকৃত বেগটা হচ্ছে স্থির বস্তুর সাপেক্ষে, ঠিক আছে, যখন স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর আমরা গতির বিবেচনা করব তখন সেটাকে বলবো তার প্রকৃত বেগ। স্থিরের সাপেক্ষে কোনো কিছুর বেগকে বলবো প্রকৃত বেগ। এবার একটা বস্তুর বেগকে আমরা গতিশীল অবস্থায় থেকে দেখতেছি একরকম এবং স্থির অবস্থা থেকে দেখতেছি একরকম, তখন ওই বস্তুটার বেগটা হবে কি আমাদের আপাত বেগ, ঠিক আছে। তো কোনো একটা বস্তুর তুলনা করাকেই সেটা প্রাইমারিলি আমরা বলবো সেটা আপাত বেগ। এখন আপাত বেগের মধ্যে দুইটা পার্ট আছে, সেটা কি একটা তার প্রকৃত বেগ হবে, একটা তার আপেক্ষিক বেগ হবে। এখন প্রকৃত বেগ এবং আপেক্ষিক বেগ এগুলাকে আমরা কি সবগুলাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, আপাত বেগ, ঠিক আছে, যাই বলো, কিন্তু প্রকৃত বেগের ছোট্ট একটু আছে, পার্থক্য আছে। সেটা কি? প্রকৃত বেগটা দেখবো হচ্ছে আমরা স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগকে সেটাকে বলবো হচ্ছে প্রকৃত বেগ। এবার গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে কোনো একটা বস্তুর বেগকে আমরা বলবো সেটা কি আপাত বেগ অথবা তার কি প্রকৃত বেগ। আপাত বেগ, তাহলে আপাত বেগ মানে কি তুলনা করা বেগ, ঠিক আছে। আপাত বেগ বললে আমরা কি বলবো? তুলনা করা বেগ। আচ্ছা, তো ভূপৃষ্ঠে গতিশীল, এখন এখানে কথা হলো ভূপৃষ্ঠে। এখন তুমি কিন্তু মহাশূন্যের গতিশীলের কথা, রকেটের কথা কিন্তু বাদ দিতে পারবো, ঠিক আছে। এই ভূপৃষ্ঠের কথা হলো এখন আমরা যদি একদম ভূমির সাথে চলতে থাকি, ভূমির সাথে যে বাসটা যেগুলো চলে, একটা বাসের তুলনায় একটা বাস, একটা সাইকেলের তুলনায় একটা রিক্সা, তো এভাবে তুমি তুলনা করতে পারো, সেটা কি ভূপৃষ্ঠে। এখন এখান থেকে যে একটা পাখি উড়ে গেল, ঠিক আছে, আমাদের মাথার উপর দিয়ে যে পাখিটা চলে যাচ্ছে, সেই প্লেনটা চলে যাচ্ছে, এগুলাকেও আমরা কি আপেক্ষিক বেগের মধ্যে নিয়ে আসতে পারবো। এগুলার ক্যালকুলেশনটা আমরা আমাদের এই নর্মাল ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে পারবো। কিন্তু যেটা মহাশূন্যে চলে যায়, বায়ুমণ্ডলের বাইরে, ঠিক আছে, এক কথায় বায়ুমণ্ডলের বাইরে আমাদের যারা চলে যাবে, মহাশূন্যে চলে যাবে, তাদের কথা আমরা কিন্তু এখানে নিব না, ঠিক আছে। সেজন্য আমরা কিন্তু উল্লেখ করছি এখানে যে ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর আপাত বেগকে কি বলছিলাম মনে আছে তো? তো আপাত বেগ বলতে একটা বস্তুকে আমরা দুইভাবে দেখব, ঠিক আছে, একটা বস্তুকে আমরা দুইভাবে দেখব। এখন আমি বলতেছি যে এটা স্থির, এবার তুমি বলতেছো এটা গতিশীল। যেমন আমরা ট্রেনে বসে থাকি, তখন ট্রেনে বসে থাকার সাপেক্ষে আমরা স্টেশন প্ল্যাটফর্মের পাশে অথবা রেল লাইনের পাশে একটা গাছকে বলবো সেটা গতিশীল,
ঠিক আছে, আমরা ট্রেনে যাচ্ছি, ট্রেনের সাপেক্ষে কি আমরা ট্রেনের সাপেক্ষে আমরা স্থির ছিলাম, কিন্তু আমরা নিজে গতিশীল, কিন্তু আমরা আমাদেরকে স্থির ধরে বলতেছি যে গাছটা গতিশীল। ঠিক আছে, এইবার প্ল্যাটফর্মে যে বসে আছে সে বলবে যে না গাছটা তো স্থির, তার মানে যে আমার চোখ দিয়ে যেটা দেখছিলাম আমি কিন্তু স্থির ছিলাম না। ঠিক আছে, আমি ছিলাম গতিশীল, আমি কিন্তু স্থির ছিলাম না, আমি ছিলাম গতিশীল। আমার সাপেক্ষে কোনো একটা বস্তুকে স্থির দেখতেছি, তার মানে সেটা তার কি প্রকৃত বেগ না, তার আমার সাপেক্ষে কোনো একটা বস্তুকে গতিশীল দেখতেছি অথবা স্থির দেখতেছি, সেটা তার প্রকৃত বেগ মানে প্রকৃত গতি স্থিতি কিছুই না, সেটা তার আপাত গতি অথবা আপাত স্থিতি। এখন স্থির বস্তু যে প্ল্যাটফর্মে যে বসে আছে সেই লোকের সাপেক্ষে সেই লোক যেটা বলবে সেটাই রাইট, কারণ সে স্থির আছে। আচ্ছা, এভাবে কতটা কেস দেখতে পারি, যেমন মনে করো আমরা যে সূর্যটাকে দেখি, সূর্য আমাদের মাথার উপরে আছে। ঠিক আছে, এখন এটা পৃথিবী, তো পৃথিবী কোন দিকে যায়, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে, তাহলে পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, পৃথিবীর বেগটা পশ্চিম থেকে পূর্ব দিকে, তার মানে এখন সূর্য কোন দিকে যাচ্ছে, কিন্তু সূর্য তো আমরা বলতেছি সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু সূর্য কি যায়, সূর্য তো যেতে পারে না। তাহলে সূর্য যেহেতু স্থির, সেজন্য আমরা কি বলতেছি যে পৃথিবী কোন দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রতিদিন 24 ঘন্টা একবার আবর্তন করে। আচ্ছা, এখন পৃথিবীর বেগটাকে যদি আমরা ইউ ধরি, যখন এই পৃথিবী পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠের উপরে যখন দাঁড়াই থাকবো, তখন দেখবো যে কি আমরা তো স্থির, তাই না, পৃথিবীর সাপেক্ষে আমরা স্থির, কিন্তু আমরা যদিও আমরা নিজেরা গতিশীল, তবু আমরা বলতেছি কি সূর্য চলে যাচ্ছে। তাহলে সূর্য কোন দিকে যাচ্ছে, পৃথিবীর বিপরীত দিকে যাচ্ছে, পৃথিবী যেদিকে যাচ্ছে সূর্য তার বিপরীত দিকে যাচ্ছে। এই জন্য আমরা যদি আমাদের বেগকে যদি ইউ ধরি, তাহলে সূর্যের বেগ, মনে করো সূর্যের বেগ 0 না হয়ে যদি ভি হতো, মনে করো সূর্যের একটা বেগ আছে, এখন আমরা যেহেতু আমাদের বেগকে ইউ ধরছি, সূর্যের কিছু একটা বেগ ধরবো, সেই বেগটাকে তুমি যা কিছু তা ধরতে পারো। তুমি যদি মনে করো সূর্যের বেগ এ, তাহলে এখন আমরা ধরতেছি কি, আমরা ধরবো হচ্ছে ভি। তাহলে মনে করলাম যে সূর্যের বেগ ছিল ভি, তাহলে এখন আমাদের সূর্যের সাপেক্ষে আমাদের আপেক্ষিক বেগটা কত, সূর্যের সাপেক্ষে আমাদের আপেক্ষিক বেগটা হবে, মনে করো যে ভি মাইনাস ইউ। তো এখান থেকে মনে রাখবা হচ্ছে, তো এটা আমরা লিখতে যদি ম্যাথমেটিক্যালি যদি আমরা ইকুয়েশন দিয়ে লিখতে যাই, তখন আমরা বলবো যে ভি অফ অথবা ডাব্লিউ দিতে পারো আপেক্ষিক বেগ ভি ইউ। ঠিক আছে, তাহলে ভি অফ ভি ইউ, এখন মনে রাখবা যে ভি ইউ বলতে যদি ইকুয়েশন এভাবে দেওয়া থাকে, কোনো একটা ম্যাথের টার্মে যদি দেওয়া থাকে যে ভি ইউ, তখন বুঝবা যে কোনটা, যে ইউ এর সাপেক্ষে ভি এর সাপেক্ষে যে থাকবে সে হবে পরে, সাপেক্ষে যে সে পরে এবং ইকুয়েশনে সে পরে বসবে। এবার আরও মনে রাখবা যার সাপেক্ষে তাকে বাদ। আমরা ক্যালকুলেশন করার সময় আমরা শর্টকাটে এখান থেকে একটা কথা মনে রাখবো, যার সাপেক্ষে সে বাদ। যার সাপেক্ষে সে বাদ। তাহলে আমরা যদি বলি যে পৃথিবীর সাপেক্ষে সূর্যের আপেক্ষিক বেগটা কত, পৃথিবীর সাপেক্ষে সূর্যের আপেক্ষিক বেগটা কত, তখন আমরা বলবো যে ভি অফ ভি ইউ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, যার সাপেক্ষে তাকে বাদ। এখন এখান থেকে যদি আমরা কয়েকটা কেস সলভ করব, যেমন মনে করো আমরা যদি দেখি বস্তুগুলা কেমনভাবে গতিশীল হয়, যে দুইটা বস্তু একই দিকে গতিশীল হয়। যদি সরল রেখার গতির কথা চিন্তা করি, তখন দেখবো যে দুইটা বস্তু একই দিকে গতিশীল। ঠিক আছে, একটা ভি বেগে একটা ইউ বেগে, এবং একটা ইউ বেগে, তখন আমরা কি বলতে পারবো, একটা ভি বেগে এবং একটা ইউ বেগে গেলে বলতে পারবো যে কোনটা, যদি ইউ এর সাপেক্ষে ভি এর বেগের কথা চিন্তা করি, এখানে মনে করো যে ইউটা বড়, এখানে কোনটা, ইউটা বড় ছোটোর কোনো কথা নেই, মনে করো যা ইচ্ছে তাই আছে। ঠিক আছে, ইউ এর সাপেক্ষে ভি এর বেগ আমরা কীভাবে জানি যে ইউ এর সাপেক্ষে ভি এর বেগ আমরা একটা লিখবো, তাহলে ভি অফ সাপেক্ষ বেগের এটা ভি অফ লিখবো কত, ভি ইউটা পরে যার সাপেক্ষে সে পড়ে এবং তাকেই বাদ দিয়ে দেবো, যার সাপেক্ষে সে বাদ, তখন আমরা বলবো হচ্ছে কত, ভি মাইনাস ইউ। তাহলে এই কথাটার অর্থ কী আসলো, দেখো একটা বস্তু, তুমি সাইকেল নিয়ে গতিশীল, ঠিক আছে, তুমি সাইকেল নিয়ে গতিশীল,
20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, প্রতি সেকেন্ডে তুমি 20 মিটার যাচ্ছ। এখন তোমার পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে গেল, সে মনে করো যে সে যাবে কত, সে 30 মিটার পার সেকেন্ড যাবে, তোমার থেকে কত 10 বেশি, তোমার থেকে কত বেশি, এই যে কত বেশি তোমার থেকে কত বেশি তার বেগটা, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এখন দেখবা যে তোমাদের দুইজনের মাঝখানে যে ডিস্টেন্সটা, সে 30 মিটার পার সেকেন্ড গেলে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর দেখার কথা যে সে তোমার থেকে 60 মিটার দূরে চলে যাওয়ার কথা, কিন্তু এই 2 সেকেন্ডকে তুমি বসে আছো, এই 2 সেকেন্ড কিন্তু তুমি বসে নেই, তুমিও কিন্তু প্রতি সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। তাহলে মোটরসাইকেল যদি তোমার ওই আদি অবস্থা থেকে তোমাকে যখন ওভারটেক করতেছিল তখন থেকে যদি সে 60 মিটার অতিক্রম করে, তুমিও কিন্তু তার 20 দুগুণে 40 মিটার কিন্তু তুমিও কভার করছো, ঠিক আছে, তুমিও কিন্তু কভার করছো। তার মানে কি এখানে তোমাদের মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু আছে, আর আছে 20 মিটার, ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো এটা হলো কথা যে আসলে আপেক্ষিক বেগটা হলো বেগের বিয়োগফল, আপেক্ষিক বেগটা হলো বেগের বিয়োগফল। এখন এই বেগের বিয়োগফলটা কোথায় ইউজ করতে হয়? মনে করো যে ভূপৃষ্ঠ এবং তার আশেপাশে যদি দুইটা গতিশীল বস্তু থাকে, এখন তাদের মধ্যে আমরা ফার্স্ট একটা কেস শিখলাম যে যখন বস্তু একই দিকে গতিশীল, ঠিক আছে, একই দিকে গতিশীল। প্রথম কেসটা আমরা দেখলাম হচ্ছে ঠিক আছে, একই দিকে গতিশীল হলে পারে তখন তাদের কি একজনের সাপেক্ষে আর একজনের বেগটা জাস্ট কি তাদের হচ্ছে বিয়োগফল, ঠিক আছে, একই দিকে হলে পারে তোমরা কি লিখবা, তখন বলবা যে দুইটা বেগের বিয়োগফল, যার সাপেক্ষে সে বাদ, বিয়োগফল যার সাপেক্ষে সে বাদ। এখন যদি দুইটা বস্তু, যদি 2 নাম্বার কেসের মধ্যে যদি বলি, তো দুইটা বস্তু দুই দিকে গতিশীল, একটা বস্তু ইউ বেগে এইদিকে এবং একটা বস্তু ভি বেগে এইদিকে, ঠিক আছে, একটা বস্তু ইউ বেগে এইদিকে বা আরেকটা বস্তু ভি বেগে এইদিকে, তখন আমাদের কি কাজ করা লাগবে? দেখো দুইটা বস্তু কিন্তু দুই দিকে, দুইটা বস্তুর দিকটা দুই দিকে। এখন আমরা জানি কি বেগ একটা ভেক্টর রাশি, বেগ যেহেতু ভেক্টর রাশি, তখন আমরা ফার্স্টেই ডিফাইন করে কি ফেলবো, তাদের আমরা ডিরেকশনটা দিয়ে দেবো। যদি আমরা এটাকে পজিটিভ বলি, ঠিক আছে, ওর দিকটা যদি পজিটিভ হয় তাহলে এটা তার নেগেটিভ, দুইটা তার বিপরীত দিকে, পরস্পরের বিপরীত হলে একটা পজিটিভ হলে আর একটা তার কি নেগেটিভ। তো নেগেটিভ যদি তুমি চিন্তা করো, এটাকে ইউ দাও, এটাকে ভি দাও, তো এটাকে আমরা পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, আমরা এটাকেও পজিটিভ, এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ, এটাকে নেগেটিভ, এটাকে পজিটিভ, তুমি যেটা ইচ্ছা সেটা ধরতে পারবো। তো প্রথম কাজটা যেটা থাকবে আমাদের ম্যাথ যখন প্রশ্ন দেখবো তখনই আমরা বলবো যদি বিপরীত দিকে হয় তাহলে একটাকে পজিটিভ একটাকে নেগেটিভ, এতটুকু শেষ। এবার আমরা কি বলবো যে ইউ এর সাপেক্ষে ভি এর বেগ, ভি এর সাপেক্ষে ইউ এর বেগ, এবার এতক্ষণ বের করছিলাম কত, ইউ এর সাপেক্ষে ভি, এবার বলবো ভি এর সাপেক্ষে ইউ। তো এখন আমরা বলবো যে ভি এর সাপেক্ষে, তাহলে ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ, ভি এর সাপেক্ষে ইউ এর আপেক্ষিক বেগ আমরা কিভাবে লিখব, ভি অফ যার সাপেক্ষে সে পড়ে এবং তার আগে যেটা থাকবে সেটা আগে, তাহলে ইউ ভি, তাহলে ভি অফ ইউ ভি, এভাবে লেখার পরে আমরা বলবো যে কত, তো এইভাবে লিখবো যে এখন আমরা জানি কি যার সাপেক্ষে সে বাদ, যার সাপেক্ষে সে বাদ। এখন আমরা কি বলবো, যার সাপেক্ষে যদি সে বাদ হয় তখন বলবো কার সাপেক্ষে, ভি এর সাপেক্ষে, তাহলে ভি বাদ, তাহলে মাইনাস, তো ফার্স্টেই মাইনাস বসবে। এখন ভি কী ছিল, ভি তো ছিল ভাইয়া পজিটিভ ছিল, তো এইবার আমাদের কি ছিল, এই ইউ ছিল হচ্ছে আমাদের নেগেটিভ ছিল, ঠিক আছে। এখন দেখো এটা কি আসবে, তাহলে ভি মাইনাস ভি প্লাস ইউ, আর এটা নেগেটিভ, তাদের যোগফল কিন্তু তারা যোগফলটা কি আসবে বিপরীত দিকে, যোগফলটা বিপরীত দিকে। থার্ড কেসে আমরা শিখব হচ্ছে যদি বস্তুটা যদি একই সরল রেখা বরাবর যদি না চলে, যদি দুইটা ভিন্ন রেখা বরাবর চলে, মনে করো একটা চললো এই দিকে, একটা চললো তার এই দিকে, এমন কেস হইতে পারে না, একটা চার বিপরীত, পূর্ব পশ্চিম হাবিজাবি এগুলা হইতে পারে। তো এখন একটাকে চালাবো, মনে করো আমরা এই দিকে ও এক্স বরাবর চালাবো এবং আরেকটাকে চালাবো ও ওয়াই বরাবর চালাবো, ঠিক আছে। এখন এদের মাঝখানে একটা কোণ আছে, কৌণিক ডিস্টেন্স আছে আলফা ধরো। আচ্ছা, এবার এখন আমরা বলতেছি যে এইদিকে বরাবর যদি এই বরাবর যদি ইউ যায় এবং এই বরাবর যদি ভি যায়, তখন ইউ এর সাপেক্ষে ভি এর বেগ কত, ইউ এর সাপেক্ষে ভি এর বেগ, ইউ এর সাপেক্ষে ভি এর বেগ। তখন কিন্তু আমরা কি কাজ করতে পারি, এখন যদি বলি ইউ এর সাপেক্ষে ভি এর বেগ, ইউ এর সাপেক্ষে ভি এর বেগ, তাহলে ভি অফ ভি ইউ, তাহলে ভি অফ কত, ভি অফ ভি ইউ। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে বলবো, এই জিনিসটা বলবো হচ্ছে যার সাপেক্ষে সে বাদ, যার সাপেক্ষে সে বাদ, তাহলে কত, ভি মাইনাস ইউ। তো এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে আমাদের এই টাইপের জন্য এটা কিন্তু আমাদের ভেক্টর বিয়োগ, ঠিক আছে, এটা কি বিয়োগ, ভেক্টর বিয়োগ।
তো ভেক্টরের বিয়োগ আশা করি তোমরা সবাই পারো, ভেক্টরের বিয়োগ করতে পারো। এখন ভেক্টরের বিয়োগটা করার জন্য চলো আমরা ভেক্টরের বিয়োগের গণনাটা আমরা এভাবে শিখি। তো এই জিনিসটা তাহলে এই ভেক্টরের বিয়োগ তাহলে এটা আমাদের কি, এটা আমাদের যদি আমরা জানি যে একই বিন্দুতে যখন দুইটা ভেক্টর ক্রিয়া করে তখন সেখান থেকে আমরা কি কাজ করব, একটার সাথে আরেকটা যদি সন্নিহিত বাহু মানে সন্নিহিত থাকে যদি সেখান থেকে কিন্তু সামান্তরিক অঙ্কন করি। সামান্তরিক কেন অঙ্কন করি, কখন সামান্তরিকের সূত্র, কখন ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্রতে দেখবা যে ত্রিভুজটা একটার সাথে আরেকটা মিলানো থাকে। যদি একটি ভেক্টরের পাদবিন্দুর সাথে অপর একটি ভেক্টরের শীর্ষবিন্দু মানে 2 নম্বরটার পাদবিন্দুর সাথে প্রথমটার শীর্ষবিন্দু যদি লাগানো থাকে তবে আমরা কি বলতে পারি, দ্বিতীয়টার শীর্ষবিন্দুর সাথে প্রথমটার পাদবিন্দু সংযোজককারী সরলরেখাই হবে আমাদের ভেক্টর লব্ধি। যেমন মনে করো এখান থেকে একটা ভেক্টর শুরু করে এখানে গেল এবং এখান থেকে আরেকটা ভেক্টর এদিকে গেল অথবা এদিকে গেল, মনে করো এদিকে গেল, তখন বলবো যে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু এখানে, শীর্ষ মানে মাথা, ঠিক আছে, আর দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, ঠিক আছে, পাও, ঠিক আছে, মাথা আর পা। তো এখন এই মাথার পায়ে যখন মিলে যাবে তখন আমরা বলবো যে প্রথমটার পায়ের সাথে দ্বিতীয়টার মাথা মিলাই দেবো, প্রথমটার পায়ের সাথে দ্বিতীয়টার মাথা মিলাই দেবো। এটাই আমাদের কি নির্দেশ করবে, এটাই আমাদের ভেক্টর লব্ধি, ঠিক আছে। একটা ভেক্টর এদিকে এবং একটা ভেক্টর এদিকে, তখন আমাদের লব্ধিটাকে নির্দেশ করবে, লব্ধিটা আর নির্দেশ করবে। এখন দেখো তো ভাইয়া এই যে এইরকম কি এখানে আসছে, এইরকম তো এখানে দেখা যায় না, এরকম এখানে দেখা যায় না, সেজন্য আমরা কি করব, সামান্তরিক আঁকি। কেন আঁকি সেটা তার কারণ, এই যে সামান্তরিক আঁকলে পরে এখন কি হয়, সামান্তরিকের আমরা জানি যে এই দুইটা বাহু পরস্পরের সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পরের সমান এবং সমান্তরাল। তখন আমরা কি জানি যে ভেক্টরকে স্থানান্তর করা যায়, ভেক্টরকে মান এবং দিক অপরিবর্তিত রেখে ভেক্টরকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তাহলে এইটাকে জাস্ট তুলে এখানে বসালাম, এটাকে তুলে এখানে বসালাম, এখন আমাদের সামান্তরিক হলো। সামান্তরিক হইলে পারে এখন আমরা কি কল্পনা করতে পারি, মনে মনে আমরা ত্রিভুজ কল্পনা করতে পারি। কিভাবে ত্রিভুজ কল্পনা করতে পারি, দেখো যে এই যে এটার পাদবিন্দু, এটার শীর্ষবিন্দুর সাথে এটার পাদবিন্দু মিলে আছে, ঠিক আছে, শীর্ষবিন্দু পাদবিন্দুর একটা খেল আছে। এখন এখান থেকে এখন আমরা বলতে পারবো যে এটাই হচ্ছে আমাদের ভেক্টর লব্ধি, এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর লব্ধি। তো ভেক্টর লব্ধিটা নির্ণয় করার জন্য আমরা কিন্তু ভেক্টর লব্ধি সূত্র জানি, ভেক্টর লব্ধি সূত্র জানি না। তো ভেক্টর লব্ধি সূত্র অনুযায়ী চলো আমরা এই টাইপের জন্য ভেক্টর গণনা, তাহলে আমাদের যদি ক্যালকুলেশন যদি বলে মানে শুধুমাত্র এটার কৌণিকভাবে দুইটা বস্তু যখন গতিশীল তখন তাদের একটার সাপেক্ষে আরেকটা, একটার সাপেক্ষে আরেকটা হবে তাদের কি পরস্পরের বিয়োগফল, অথবা কি একটার সাপেক্ষে আরেকটার ঋণাত্মক ভেক্টরের লব্ধি, দুইটার বিয়োগফল বলতে পারো, অথবা বলতে পারো একটা পজিটিভের সাথে একটা ঋণাত্মক ভেক্টরের লব্ধি মানে তো যোগফল। তো 2 এর সাথে -3 যোগ করতেছো আর 2 থেকে 3 বাদ দিচ্ছ, একই কথা। 2 এর সাথে -3 যোগ করতেছো অথবা 2 থেকে 3 বাদ দিচ্ছ, দুই বেলায় কিন্তু উত্তর -1, ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আমরা ভেক্টরের এই গণনাটা করতে চাই, তো ভেক্টরের গণনাটা করার সময় কিন্তু আমরা সবাই জানি যে কি ভেক্টরের জন্য কি লব্ধি সূত্রটা কি, r ইকুয়াল টু কি ছিল, v² + u² + 2uv cos আলফা, এটা হচ্ছে ভেক্টর লব্ধি নির্ণয়, ভেক্টরের লব্ধি এই যে কর্ণ নির্ণয়ের জন্য এই সূত্রটা ছিল। এখন যদি এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে এখান থেকে পাবো। এখন যদি কথা হয় যদি দুইটা ভেক্টর লম্বভাবে গতিশীল, মনে করো একটা উত্তর দিকে এবং একটা পূর্ব দিকে, একটা গাড়ি পূর্ব দিকে এবং একটা গাড়ি উত্তর দিকে, তখন এই গাড়ি দুইটা বলা হবে প্রথম গাড়িটা পূর্ব দিকে গতিশীল গাড়ির সাথে উত্তর দিকে চলন্ত গাড়ির প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা, পূর্বের সাপেক্ষে উত্তরের তুমি বের করতে বলবে, তোমাকে বলবে যে এটার আপেক্ষিক বেগটা কত। অথবা এখান থেকে তোমাকে আরও একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে কি পূর্বের সাপেক্ষে সেটা কোন দিকে গতিশীল, দ্বিতীয় গাড়িটা কোন দিকে যাবে, তুমি দেখতেছো কি, তুমি যখন এখান থেকে মনে রাখবা প্রশ্ন কিন্তু তোমাকে দুইভাবে দিবে, যে একভাবে বলবে যে একটা গাড়ি উত্তর দিকে এভাবে গেল এবং একটা গাড়ি পূর্ব দিকে গেল, উত্তরে গেল অথবা পূর্বে গেল, ঠিক আছে। এখন
এটা তাদের প্রকৃত বেগ, উত্তর দিকে যখন চলে যাচ্ছে এটা তাদের প্রকৃত বেগ। কিন্তু এই উত্তর দিকে চলন্ত গাড়িটা মনে হচ্ছে যে মানে বলতেছে যে পূর্ব দিকে যে গাড়িটা আছে সেই গাড়িটার সাপেক্ষে উত্তর দিকের গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আমি বলতেছি আমি পূর্ব দিকে যাচ্ছি, তুমি যাচ্ছ কোন দিকে? তুমি যাচ্ছ উত্তর দিকে। এখন আমি বলতেছি তুমি মনে হয় 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। আমিও গতিশীল, সেটার কথা নাই বললাম, তুমি 100 হোক আর 10 হোক সেটা, কিন্তু আমি তোমাকে বলতেছি তুমি মনে হচ্ছে উত্তর দিকে কত বেগে যাচ্ছ, তুমি যাচ্ছ সেটা 20, 10 এভাবে। তখন এটা কিন্তু তোমার প্রকৃত বেগ না। আমি দেখতেছি মানে আমি গতিশীল, কারণ গতিশীলের সাপেক্ষে যেটাই দেখবো সেটাই তার আপাত বেগ, আর আপাত বেগ হলে সেটা তার আপেক্ষিক বেগ হয়, সেটা আমরা প্রথমেই কিন্তু জেনে আসছি, ঠিক আছে। কিন্তু স্থিরের সাপেক্ষে যখন যাচ্ছিল তখন সেটা কি ছিল? স্থিরের সাপেক্ষে যখনই যাবে সেটা হবে তার কি? প্রকৃত বেগ। তো এখানে কিন্তু আমি গতিশীল ছিলাম। আমি যখন গতিশীলভাবে তোমাকে দেখবো তখন সেটা তোমার প্রকৃত বেগ কখনোই আমি দেখতে পাবো না। এখন কথা হইল, তো এটা কোন দিকে যাবে? তো এটা দিকে যাওয়ার সময় তুমি ক্যালকুলেশন করে বের করবো, অবশ্যই বের করবা। এখন আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে যার সাপেক্ষে তাকে কিন্তু উল্টায় যোগ, যার সাপেক্ষে তাকে বাদ দেবো, যার সাপেক্ষে তাকে বাদ দেওয়ার কথাটা আসলো মানে হইল সে তার বিপরীতে। আমরা ফার্স্টে কী করে দিতাম? আমরা ফার্স্টেই তাকে বিপরীত দিকে চালাই দিতাম। তো মনে করো যে এটা যদি ভি ইউ হয় তাহলে এটা ভি, এটা ইউ হলে এটা ভি, তাহলে আমরা ইউকে ফার্স্টের দিকে আমরা নেগেটিভ করে দিলাম ইউকে। এবার এখন দেখো যে দুইটা একই বিন্দু থেকে দুইটা, দেখতে পারছো? তো একই বিন্দু থেকে দুইটা ভেক্টর যখন গতিশীল তখন সেখানে আমরা কি করতে পারি? সেখানে একটা সামান্তরিক অঙ্কন করতে পারি। তো এই সামান্তরিকটা মনে করো যে আমরা আঁকালাম। এখন জানি যে ওই সামান্তরিকের কর্ণটাই কি ভেক্টর, ওই সামান্তরিকের কর্ণটাই হবে আমাদের লব্ধি, এই যে কর্ণ। এখন বলবো যে কোনটা, যদি প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা হয় তাহলে আমাদের থিটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এইটার মানটা কত? এখানে প্রত্যেকটা প্রথমে যখন আমরা বলবো যে এটা প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টা, তখন আমরা বলবো যে এখান থেকে তাদের মধ্যবর্তী কোণ, তুমি যদিও পূর্ব দিকে যাচ্ছিল, তুমি যদিও উত্তর দিকে যাচ্ছিল, তুমি কিন্তু তাহলে উত্তর দিকে না, তোমাকে আমি দেখব কোন দিকে? তুমি যাচ্ছ সেই উত্তর পশ্চিমে, ঠিক আছে। আমি বলবো যে তুমি সে কোন দিকে যাচ্ছিলা, তুমি গতিশীল ছিলা উত্তর দিকে, তোমাকে আমি দেখব হচ্ছে কোন দিকে? তোমাকে আমি দেখব, কে দেখবে? আমি দেখব তুমি কোন দিকে? তুমি যাচ্ছ হচ্ছে উত্তর পশ্চিম দিকে যাচ্ছ, উত্তর পশ্চিম দিকে যাচ্ছ। আচ্ছা, আর তুমি কিন্তু তোমার প্রকৃত বেগ উত্তরেই ছিল, কিন্তু আমি দেখব। আবার তুমি আমাকে কি দেখতে পারবা? তুমি আমাকে কিভাবে দেখবা? তাহলে তুমি আমাকে দেখবা, তাহলে তোমাকেও যখন তুমি দেখতে যাবা তখন তোমাকেও উল্টাই দেব। তাহলে তোমাকে উল্টাই দিলে তাহলে তুমি মাইনাস ভি, তাহলে তুমি মাইনাস ভি, তাহলে এদিকে ভি যদি এদিকে হয় তাহলে মাইনাস ভি তার অপর দিকে, কারণ আমরা জানি কি বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাদের দিক পরিবর্তন করলে প্লাস মাইনাস আসবে, একদিকে প্লাস হলে আরেকদিকে মাইনাস। তো এটা তো সিম্পল বিষয়। এখন এদিকে যদি হয় তখন আমরা কি বলতে পারবো? তো এখান থেকে আমরা সহজেই সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিক অঙ্কন করে মনে করো যে এটা হলো আমাদের সামান্তরিক, হইলো সেটা আয়তক্ষেত্র, তারপরও সামান্তরিক ধরতেছি। এখন এখান থেকেও তাদের কি, এটা হবে আমাদের লব্ধি। আর আমরা জানি লব্ধি নির্ণয় সূত্র, যে এখান থেকে লব্ধি নির্ণয় সূত্র বের করতে হয়। আচ্ছা, তাহলে লব্ধির মান এভাবে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা লব্ধির মান বের করব। তাহলে লব্ধি হবে কি আমাদের এই যে এইটা। এখন কোন দিকে যাইতে দেখব? ঠিক আছে, তুমি আমাকে কোন দিকে যাইতে দেখবা? তুমি ছিলা ভিতে, তুমি ছিলা উত্তর দিকে, তাহলে তুমি কিন্তু আমাকে যাইতে দেখবা হচ্ছে কত? এদিকে সাউথ। তাহলে উত্তরের বিপরীতে তো দক্ষিণ, উত্তরের বিপরীতে দক্ষিণ, আর পূর্বের বিপরীতে কী ছিল? পশ্চিম। এটা তো সবাই জানে। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে কথা বলতে যাচ্ছি না। তো কথাটা আসলো যে তুমি আমাকে যাইতে দেখবা হচ্ছে কত? এটা ছিল পূর্ব আর এটা ছিল দক্ষিণ, তাহলে পূর্ব দক্ষিণ দিকের মাঝামাঝি। এখন যদি বলা হয় পূর্ব দিকের সাথে, তাহলে এই যে এখানকার কোণটা হবে পূর্ব দিকের সাথে। উত্তর লেখার সময় লিখবা পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ। পূর্ব দিকের সাথে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে তাহলে দক্ষিণের সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এইবার বাস গেল। তো এখন চলো আমরা এখান থেকে যতটুকু বোঝা যায়, আমি জানি না কি বোঝাইতে পারছি, তারপরেও ধরলাম তোমরা সামান্য কিছু বুঝতে পারছো। এই সামান্য কিছু বোঝার উপরে ভিত্তি করে আমরা চলো একটা প্রশ্ন সলভ করি।
এতক্ষণ পড়ালাম কি, এতক্ষণ বোঝালাম কি, আর প্রশ্ন নিয়ে আসছি কি। চলো এই প্রশ্নটা একটু সলভ করি। যে দেখো কি, একটি কণা এক্স অক্ষ বরাবর গতিশীল, একটি কণা এক্স অক্ষ বরাবর গতিশীল, সেখানে বেগের মানটা দেওয়া নেই, সেখানে একটা সমীকরণ দেওয়া আছে। এবং বলা আছে কি অপর একটি কণা সেখানে কি তার ওয়াইয়ের দিকে, একটি কণা এক্সের দিকে যাচ্ছে এবং অপর একটি কণা কি ওয়াইয়ের দিকে যাচ্ছে, তখন বলা হচ্ছে কি যে সেখানেও একটা সমীকরণ দেওয়া আছে। এবার বলতেছে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, ঠিক আছে। প্রথম 1 সেকেন্ড পরে প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার আপেক্ষিক বেগ, ঠিক আছে। আমরা আবেগ বের করব। চলো প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণার আবেগটা কত, সেই আবেগের পরিমাপটা আমরা করে আসি। তো আবেগের পরিমাপ করতে হলে আমরা প্রথম কাজটা যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা চিত্র আঁকাবো। চিত্র আঁকানোর ফলে সেটা দেখবো হচ্ছে কি, প্রথম কণা প্রথমে বলবো যে এটা এক্স অক্ষের দিকে, এটা ওয়াই অক্ষের দিকে। আমরা জানি কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরের সাথে কত 90 ডিগ্রি কোণে থাকে। আচ্ছা, তো এখন এক্স অক্ষের দিকে একটা সমীকরণ দেওয়া আছে। তো এক্স অক্ষের দিকে সমীকরণ আমরা জানি যে কি ভেক্টর, তোমরা ভেক্টর জানো না? তো ভেক্টরের মধ্যে কি আছে, ভেক্টরের সমীকরণের জন্য আমরা জানি যে যদি কোনো একটা ভেক্টর হয় তাহলে এ কোনো ভেক্টর হলে পারে, তাহলে এক্সটা থাকে আইয়ের দিকে এবং এক্স হচ্ছে মানে আই হচ্ছে এ এক্সের দিকে, এইটাই হচ্ছে মেইন কথা। আই হচ্ছে কি এ এক্সের দিকে, তাহলে এ ওয়াই কত, তাহলে জে, এবং এ জেড কত, তাহলে এ জেড হবে হচ্ছে আমাদের কত কে। এটা প্রাইমারি লেভেলের কথা, তোমরা সবাই জানো। এখন আমরা এটা কী বলবো যে এদিকে হচ্ছে আই এবং এদিকে হচ্ছে জে, এইদিকে আই এইদিকে জে। এখন আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনে আমাদের টি এর মান বসায় ডেরিভেট করব, ঠিক আছে। তখন আমরা কী কাজ সেখান থেকে বেগ পাবো, এক্স অক্ষের দিকে বেগ, ওয়াই অক্ষের দিকে বেগ। তো এখন আমরা বলবো যে তাহলে প্রথম কণা, এখন আমরা প্রথম কথা এদিকে মনে করো ধরলাম যে v1, এদিকে v2 ধরলাম, মনে করো এটা কিছুই নেই, এখানে বেগের মান দেওয়া আছে। তো এই বেগের মানটা আমরা পরে বের করতেছি, কিন্তু এদিকে আগে বোঝো, সেটা হলো এদিকে v1 এদিকে v2। এতটুকু তো তোমরা সবাই বুঝবা, এতটুকু যদি বোঝো। তো এবার আমরা বলবো যে কি, এখন আমরা জানি যে কি যার সাপেক্ষে, কার সাপেক্ষে, v1 সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে উল্টাই দিতে হয়। তাহলে এদিকে যদি v1 থাকে এদিকে -v1, এদিকে v1 হইলে এদিকে -v1। আর এটা কি কোনো পরিবর্তন করার দরকার আছে? এটার কিন্তু কোনো পরিবর্তন করার দরকার নেই আপাতত, কারণ আমরা বলতেছি যে প্রথমটা সাপেক্ষে। তাহলে এদিকে হচ্ছে আমাদের x ডট, ঠিক আছে। তো এবার এখন আমরা কি কাজ করব, এখান থেকে আমরা একটা সামান্তরিক আঁকাবো, ঠিক আছে। এবার আমরা কি সামান্তরিক অঙ্কন করব, সামান্তরিক অঙ্কন করলে বাস, সামান্তরিকের কর্ণটাই কি নির্দেশ করে, সামান্তরিকের কর্ণটাই হচ্ছে আমাদের আবেগ নির্দেশ করবে, ঠিক আছে। সামান্তরিকের কর্ণটাই হচ্ছে আমাদের আবেগ নির্দেশ করবে। সেই আবেগ নির্ণয় করার জন্য আমরা সূত্র লিখছিলাম কোনটা, আমরা সূত্র লিখছিলাম হচ্ছে r ইকুয়াল টু √v² প্লাস u² প্লাস 2uv cos আলফা, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো। এখন কথা হলো যে ভির মানটা কত, ভির মানটা তো নেই। তো প্রথম আমরা v1 বের করবো। তাহলে v1 ইকুয়াল টু, এখন আমরা বলবো যে তাহলে v1 এর মান, তাহলে এটা মাইনাস দেওয়ার অর্থটা কি, মাইনাস কথাটার অর্থটা তার কি বিপরীত দিকে, এক্স এদিকে ছিল, এক্সের দিকে, সেটার বিপরীত দিকে নিয়ে আসলাম। এটা বিপরীত দিকে আনতেই হবে, কারণ কি আপেক্ষিক বেগে বিয়োগ করতে হয়। আচ্ছা, এবার এটার জন্য এখন আমরা বলবো যে কতটুকু এক্স এর মান কত দেওয়া আছে, xt। তাহলে এক্স আছে কার সাথে সম্পর্কিত, টি এর সাথে সম্পর্কিত। তাহলে টি এর সাথে সম্পর্কিত হইলে পারে এটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা টি এর মান বের করব। কীভাবে বের করব, দেখো dx কত, dx dt, তাহলে dx dt, তাহলে dx dt কত, তাহলে dx dt যদি এখন আমরা বসাই তাহলে কত, তাহলে d অফ dt, তাহলে d অফ dt হইলে পারে এখানে আমার ইকুয়েশনের মান কত আছে, দেখো তো ইকুয়েশনের মান দেওয়া আছে 10 প্লাস 8t মাইনাস 3t স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এই ইকুয়েশন তোমরা সবাই সলভ করতে পারো। তো তারপরেও কি বলতেছি, যখন আমাদের এখানে টি নাই, তার মানে এটা 0, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথম সমীকরণ প্রথম মানটা আসলো 0, তাহলে এখানে টি, তাহলে টি থেকে এক বিয়োগ করবো, তাহলে টি থেকে 1 বিয়োগ করলে কত আসে, টি এর পাওয়ারটা সামনে বসবে, টি এর পাওয়ারটা সামনে বসাবো, এক কথায় শেষ, টি এর পাওয়ারটা সামনে বসাবো এবং টি এর পাওয়ার 1 করে কমাবো, ঠিক আছে। তো প্রথমবারের জন্য তার মানে এখানে কত ইন্টু 8, 1 মাইনাস, এখানে 1 মাইনাস 1 0 দেওয়ার দরকার আছে। অবশ্যই এখানে একটা কাজ খেয়াল রাখবা যে যদি একই মানে সংখ্যা হয়,
যদি সংখ্যা হয় এর সাথে কোনো চলক নেই, এর সাথে যদি চলক নেই তখন তোমরা জাস্ট এই ফুটা দিবা না। এই ফুটার মানে সেখানে কি, সেখানে দশমিক ধরে নিতে পারে, ঠিক আছে। তো এই ফোঁটা না দিয়ে জাস্ট আমরা কী কাজ করব, তুমি দুইটাকে ব্র্যাকেট দিয়ে কভার করতে পারো, অথবা একটাকে ব্র্যাকেট দিয়ে একটা পাশে রাখো, অথবা কী কাজ করবা, তখন আমরা এই যে গুণ চিহ্ন ইউজ করে দিবা। এবার আমাদের কি পরেরটা দেখো, তাহলে পরেরটা কি, পাওয়ারটা সামনে আসলো, তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসলে কত, -2 × 3। এবার আমার টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 কমবে, টি এর মান 1 কমলে পারে কত, এখানে শুধু টি থাকবে, -2 × 3t। এবার এখন আমরা পরের লাইনে কী কাজ করব, পরের লাইনে 8 - 6 × t, 8 - 6 × এবার 1 বসাবো, তাহলে এবার আমরা একবার এখানে 2 বলতে পারি। তো এটা জাস্ট তুমি এই লাইন থেকে তুমি যদি এক্সপার্ট হও তো তুমি একবারে তো বুঝতেই পারবা যে এখান থেকে 2 আসে, এখান থেকে 2 আসে, এবং এখান থেকে এই প্রশ্নের মধ্যে মেনশন করা ছিল এগুলো সবই কি আসবে মিটার এককে, মিটার একক এবং সেকেন্ড এককে, যেহেতু এখানে টি এর কথা সেকেন্ড এককে বলা আছে, তো এই এক সেটটাও মিটার এককে, তাহলে এটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার দ্বিতীয়টাকেও যদি আমরা v2কেও যদি আমরা ডেরিভেট করি তখন আমরা কি আসবে, dy dt হলে পারে, এখন আমরা ddt বসাও, তাহলে ddt অফ কত, এটা হচ্ছে 5 - 8 কিউব, 8t কিউব, তার মানে এটার মান প্রথমটা 0, তাহলে প্রথমটা 0 আসলে পর দ্বিতীয়টার মান -24t², তাহলে এটাকে ডেরিভেট করলে আমরা জাস্ট এটা লিখতে পারি। তো এটা লিখলে পারে টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 না, তাহলে 1 এর স্কয়ার করলে তো 1, তার মানে এটা একবারে কত, -24 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এতটুকু যদি বোঝা থাকে তো এখন আমরা জানি কি লব্ধি নির্ণয় সূত্র, তাহলে লব্ধি নির্ণয় সূত্র যদি আমরা একবারে যদি ভি বলি, লব্ধি ভি, তাহলে লব্ধি ভি হইলে পারে √v1² + v2² + 2 v1 v2 cos আলফা, ঠিক আছে। তাহলে v1 এর মান কত ছিল, v1 এর মান দেখো কত, v1 এর মান হচ্ছে 2, v1 এর মান কত, 2² প্লাস 2² সুন্দর করে দেই, 2² প্লাস কত, প্লাস হচ্ছে -24²। এখন দেখো এটা কিন্তু পরস্পরের সাথে কত ডিগ্রি, v1 এবং v2 পরস্পরের সাথে 90 ডিগ্রি, এখন cos 90 ডিগ্রি মান কত, 0, তাহলে এই লাইনটা আমরা যদি এইটা ডিরেক্ট মুছে দেবো, দিবই না, আমরা এটা দিবই না, যদি সমকোণে থাকে তখন এটা আমরা ইকুয়েশনের মধ্যে এটা দিবই না, তখন লব্ধি নির্ণয় সূত্র v1² + v2², তখন আমরা কি এটার যদি আমরা ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা এখানে বসাই ফেলবা। তাহলে এটা ছিল হচ্ছে আমরা কি একটা কণা x অক্ষের দিকে গেল এবং একটা কণা y অক্ষের দিকে গেল। এখন যদি প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণা কোন দিকে যাবে, প্রথম কণার সাপেক্ষে দ্বিতীয় কণা কোন দিকে যাবে, তো এই জিনিসটা করার জন্য আমরা কি কাজ করতে পারি, আমরা এখন tan θ নিয়ে আসতে পারি। দিক নির্ণয় সূত্র, যেহেতু ভেক্টরটা কি, ভেক্টর হচ্ছে দিক মেনশন করা লাগবে, ভেক্টর মানেই দিক। এখন এই দিকটা হচ্ছে দিক নির্ণয় করতে হলে আমরা কোন সূত্র ইউজ করব, tan θ। tan θ ইকুয়াল টু কত, tan θ ইকুয়াল টু কত, আমরা জানি যে কি tan মানে হচ্ছে sin/cos, তাহলে প্রথমে সাইন বসাবো, তাহলে সাইন এখানে আলফা, সাইন এখানে কি অবশ্যই সাইন আলফা, নিচে কি, নিচে cos। এখন কথা হলো সাইন আর cos লিখলে কি শেষ না, লিখলে শেষ না, এখন আমাদের এর সাথে আরও কিছু মেনশন করা লাগবে, সেটা কি দেখো, যে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যদি x এর সাপেক্ষে নির্ণয় করতে হয় তখন যার সাপেক্ষে সে থাকবে নীরব, যার সাপেক্ষে সে থাকবে একা, যার সাপেক্ষে সে থাকবে একা। তো একা হইলে পারে সেখানে তার সাথে কোনো কিন্তু সাইন কস কেউ আসবে না, সাইন কস কেউ আসবে না। তাহলে এখন সেটাকে আমরা জাস্ট লিখব v1 প্লাস, তাহলে বাকি কি আছে v2, ঠিক আছে, যার সাপেক্ষে সে থাকবে একা, তো এই একাটা নিচে যোগ করলাম, তাহলে নিচে যোগ করলাম। এখন আমরা জানি কি cos আলফার মান কত, cos আলফার মান হচ্ছে 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 90 ডিগ্রির মান 0 করলে পারে এটার মান কত, এটা আর কিন্তু থাকে না সমীকরণে, এটা আর থাকে না। তাহলে এটা যদি এক্সিস্ট না করে তখন এটা কত, sin 90 ডিগ্রির মান কত, 1, তার মানে 1, তাহলে 1 বলতে তাহলে v2 × 1, তাহলে v2 সাথেও মনে করো আর কিছু নেই, 1 আছে। তো এটাকেও আমরা যদি না দেই তখন আমরা কি বলতে পারবো যে v2/1
v1 v2 বাই v1 তাহলে v2 বাই v1 হইলে পরে এখন আমরা বলবো যে কত থিটা ইকুয়াল টু tan ইনভার্স v2 এর মান কত ছিল -24 আর v1 এর মান কত ছিল v1 এর মান ছিল হচ্ছে 2 ঠিক আছে 2 তাহলে -12 ঠিক আছে থিটা ইকুয়াল টু তাহলে এখানে একটা কোণ আসবে বাস এখন কিন্তু আমরা এখান থেকে কিন্তু আরও একটা জিনিস পাইলাম সেটা কি আমরা জানতাম কি হচ্ছে ঢাল নির্ণয় সূত্রে ওঠা বাই হাঁটা তো ওঠা বলতে উপরের দিকে ওয়াইয়ের মান বসাতাম এবং ঢাল হাঁটা বলতে এক্স অক্ষের দিকে মান বসাতাম দেখো তো এটা কোন দিকে ছিল এক্স অক্ষের দিকে ছিল আর এটা তার উপরের দিকে ছিল ওয়াই অক্ষের দিকে ছিল এভাবেও হয় তো আচ্ছা ওই কনসেপ্ট থেকে আমরা বের হয়েছি আমরা জাস্ট দিক নির্ণয়ের সূত্রটা বসালাম ভেক্টরে সেখান থেকে আমরা বলতেছি যে এটা সাইন থিটার মান 1 হয়ে যায় এটা তোমরা করবা অবশ্য করে দেখাবা